আচ্ছা, তোমরা এমন একটা সামাজিক সিস্টেমের কথা ভাবতে পারবে যেখানে মানুষের বই পড়ে না, তারা জীবন্ত জম্বির মতো টাকা পয়সার পিছনে ছোটে। তাদের ব্রেন ইন্ডিপেন্ডেন্ট প্রোডাক্টিভ থটস কাল্টিভেট করা বন্ধ করে দিয়েছে। তারা এন্টারটেইনমেন্টের নামে শুধুমাত্র স্ক্রিন টাইম বাড়িয়ে যাচ্ছে। আর এসবের পরেও তারা নিজেকে বাইরে থেকে হ্যাপি হিউম্যান ক্লেম করে। অনেকেই হয়তো এটা আমাদের মডার্ন সমাজের কথা ভাবছো, বাট বিলিভ মি, এই টপিকের উপর বেস করে বই রে ব্র্যাডবারি আজ থেকে 75 ইয়ার্স আগে অলরেডি লিখেছে। রে ব্র্যাডবারি এই বইটা ফিউচার ইমাজিন করে লেখেনি, সে লিখেছিল তার প্রেজেন্ট সমাজকে অ্যানালাইজ করে। নমস্কার, আমি সূর্য, স্বাগত আপনাদেরকে একটি নতুন ভিডিওতে। আজকে চলুন কথা বলা যাক রে ব্র্যাডবারির কলমে উঠে আসা অন্যতম শ্রেষ্ঠ নোবেলের মধ্যে একটি ফ্যারেনহাইট 451 এর ব্যাপারে। ফ্যারেনহাইট 451 নামটা শুনলে একটা টেম্পারেচারের কথা মাথায় আসে, আর ওয়াইডলি বিলিভ যে এটাই সেই টেম্পারেচার যখন থেকে কাগজ বা বই উড়ে যাওয়া স্টার্ট হয়। আর জানলে অড লাগবে, বাট এই বইটা বই পড়ানোর উপর বেস করি, মানে বই পড়ানোকে নিয়ে। বিফোর উই ডিপ ডাইভ, চলুন বইটার অরিজিনাল ব্যাপারে অল্প একটু জানা যাক। আচ্ছা, যে টাইমে বইটাকে লেখা হয়েছে, মানে যখন অথর বইটাকে লিখেছিল, তখনকার আশপাশ বা সোসাইটির ব্যাপারে বলতে গেলে বলতে হয় যে তখন একটা টেকনোলজিক্যাল আপ্রোর উঠেছিল। তখন মানুষে মোটরসাইকেল চড়া বা গাড়ি চড়া অনেক টাইমস বাড়িয়ে দিয়েছিল। আর তখন ওয়ার্ল্ড ওয়ার 2 এর শেষের দিকে সব নেগেটিভ প্রপাগান্ডা বা অ্যান্টি প্রপাগান্ডা ছড়ানো বইগুলোকে পুড়িয়ে দেওয়া শুরু করা হয়। অথর রে ব্র্যাডবারি এই দুটো জিনিসকে কম্বাইন করে বা এই দুটো থেকে ইন্সপায়ার্ড হয়ে, এইগুলো থেকে তার মাথায় তার প্রেজেন্ট সমাজকে অ্যানালাইজ করে একটা ফিউচার ভিশন কাল্টিভেট করে, যেটা নিয়ে সে এই বইটা লেখে। আর টু বি অনেস্ট, অনেকটা লেভেল অবধি তার এই প্রেডিকশন বলতে পারো বা তার এই থটস কারেন্ট সমাজের সাথে মিলে যায়। কিভাবে, এটা চলো বইটার ব্যাপারে কথা বললেই জানা যাবে। অথর রে ব্র্যাডবারি 1950s সালের এন্ডের দিকে খুব বাজে ফাইন্যান্সিয়াল কন্ডিশন হয়ে যায় অ্যাকর্ডিং টু হিজ ওন ওয়ার্ডস। সো তখন সে প্ল্যান করে একটা বই লেখার, বাট বই লেখার জন্য তার কাছে কোনো পিসফুল জায়গা ছিল না। আলটিমেটলি সে উল্কা পাওয়েল লাইব্রেরির বেসমেন্টে 9 দিনের মধ্যে, শুধু $9 মধ্যেই এই মাস্টারপিস নোবেলটা তৈরি করে। আচ্ছা, এই ভিডিওটা একবার দেখো। Days, I spent $9.80 and I wrote Fahrenheit 451. When I was 30 years old, my wife and I had 2 kids. Our small tract house was full of noise and I had no money to rent an office. I was making only about $100 a week. I needed to have a place where I could go for a few hours. I was wandering around the UCLA campus, and down in the basement, I heard this typing. By God, there was a room with 12 typewriters that you could rent for 10 cents a half hour. There were 8 or 9 students in there working away like crazy. So I moved in there with a bag of dimes. Can you imagine what it was like to write in a library where you could run upstairs and feel the ambience of your loved writers and take books off the shelf and discover things that you might want to put in your book as a quote and then run back down and finish. গল্পের কনটেক্সটে আসতে গেলে আমাদের গল্পের হিরোর নাম হচ্ছে গাই মন্ট্যাগ, যার নাম্বার প্লেট হচ্ছে 451, আর সে একটা ফায়ারম্যান। আচ্ছা, পয়েন্ট টু বি নোটেড, এই সামাজিক সিস্টেমে ফায়ারম্যান মানে কিন্তু তারা না যারা আগুন নেভায়। এই সামাজিক সিস্টেমে ফায়ারম্যান মানে হচ্ছে তারা যারা বইতে আগুন লাগায়। ইয়েস, তোমরা ঠিক শুনছো, যারা বইতে বা লাইব্রেরিতে আগুন লাগায় তারা হচ্ছে ফায়ারম্যান। সে একবারে বলতে গেলে ভেতর থেকে খোকলা ইনসান টাইপের, মানে সে নিজেও জানে যে সে যে কাজটা করছে সেটা ঠিক না ভুল, সে নিজে একটা ডেলিমাতে ভোগে। তার দেখা হয় 17 বছরের মেয়ে ক্ল্যারাইসের সাথে। নিজের ভিতরে ইন্টারনাল কনফ্লিক্টস, ফ্যামিলি প্রবলেমস, ফায়ারম্যান প্যারাডক্স, এই সবের মধ্যে ডুবে থাকা একজন ওয়েল পেড লেবার হচ্ছে গাই মন্ট্যাগ। গাই মন্ট্যাগ একজন বিবাহিত পুরুষ, ওর একটা স্ত্রী আছে যার নাম হচ্ছে মিলড্রেড। এই গাই মন্ট্যাগ আর মিলড্রেড খুব একটা আলাদা নয়। বেসিক্যালি এই সমাজে কেউই একে অপরের থেকে খুব একটা ইউনিক নয়, কারণ এখানে ইউনিকনেসটাকেই মেরে ফেলা হয়েছে। বাট যেখানে মিলড্রেড গাই মন্ট্যাগের থেকে ইউনিক, সেটা হচ্ছে মিলড্রেডের মধ্যে লাইফলিনেস বা যাকে বলে লাস্ট ড্রপ অফ স্পিরিটটা নেই, যেটা আমাদের গল্পের হিরোর মধ্যে আছে। গল্পটাকে ভালো করে বুঝতে গেলে এই সমাজের ব্যাপারে একটা ব্রিফ নোট তোমাদের বলে রাখি। এই সমাজটা এমন একটা সমাজ যেখানে বই পড়া ইল্লিগাল, সেটাকে একটা ক্রাইম মানা হয়।
আর ইললিগাল বাই গভর্নমেন্ট। হ্যাঁ, গভর্নমেন্ট রেস্ট্রিকশন আর ব্যান লাগিয়ে রেখেছে সব বইয়ের ওপর। এনি কাইন্ড অফ রিডিং বুকস ইজ কনসিডার্ড আ ক্রাইম। সিটিজেনদের মেন্টাল অ্যাসাইলাম কিংবা জেলে পাঠিয়ে দেওয়া হয় যারা যারা এই কাজগুলো করে। শুধু তাই না, এই গভর্নমেন্ট সিস্টেমে নেচার ভালোবাসা বা যাকে বলে নর্মাল এন্টারটেনমেন্ট, যেটা স্ক্রিন টাইম না বাড়িয়ে বা যেটা টিভি না দেখেও করা যায়, সেই সমস্ত কাজকে একটা ক্রাইম বলে মানা হয়। ব্যাপারটা হচ্ছে গভর্নমেন্ট চায় না যে সিটিজেন্সরা বই পড়ুক, কারণ বই পড়লে তাদের মধ্যে ইন্টেলেক্ট আসবে, আর ইন্টেলেক্ট এলে সিটিজেন্সরা কোশ্চেন করবে গভর্নমেন্টের উপরে, যেটা গভর্নমেন্ট একদমই চায় না। আর তার কারণেই গভর্নমেন্ট এইসব স্টেপগুলো নিচ্ছে। আর এই গোটা সমাজের মধ্যে সবচেয়ে আর অনলি ইউনিক ওয়ান হচ্ছে 17 বছরের ক্ল্যারাইস, তার কাকা, তার বাবা আর তার মা। তারা এবং ক্ল্যারাইস নিজে সেগুলোই করতে পছন্দ করে যেগুলো সমাজের জন্য ক্রাইম। তার কারণেই ক্ল্যারাইসকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। ক্ল্যারাইস নেচার ভালোবাসে, ক্ল্যারাইস ন্যাচারাল এক্সপিডিশনস করে ভালোবাসে। সে সলিটিউড সবসময় টিভি দেখে কাটায় না, সে অল্প আধ বইও পড়ে, অবশ্যই সেটা লুকিয়ে। তার কারণেই তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে মেন্টালি অ্যাবনর্মাল ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। তো একদিন নর্মালি রাত্রিবেলা হাঁটতে বেরিয়েছিল গাই মন্ট্যাগ, যেটা একমাত্র সেই করে সে ভাবতো। তখন তার দেখা হয় ক্ল্যারাইস নামে এই মেয়েটার সাথে। ক্ল্যারাইস নিজের থটগুলোকে গাই মন্ট্যাগের মধ্যে আস্তে আস্তে দেয়, তাদের মধ্যে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়। মন্ট্যাগের মনে ছোট্ট আন্ডার কনফিডেন্ট যে মানুষটা ছিল, তার হাতে মশাল তুলে দেওয়ার কাজ করে আমাদের ক্ল্যারাইস। আর গাই মন্ট্যাগ সেই মশালের আগুনটাকে দাবানল করে তোলে তার মনের মধ্যে, যেটা তাকে এনাফ সাহস দেয় সমাজের সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কাজ করা। জেল, গভর্নমেন্ট, অ্যাসাইলাম কিচ্ছু না ভয় পেয়ে বই পড়া। গল্পের মধ্যে আরেকটাও ক্যারেক্টার আছে, যার নাম হচ্ছে বেটি। সে হচ্ছে ওয়ার্ক প্লেসে গাই মন্ট্যাগের একটা সিনিয়র। আর সে মন্ট্যাগের এসব কাজবাজ একদম সহ্য করতে পারে না, কারণ সে জানে যে প্রত্যেকটা বইতে কি আছে। আর সে এটাও জানে যে এইগুলো যদি পাবলিকের কাছে যায় তাহলে কতটা তাদের সরকারের ক্ষতি হতে পারে। ওকে, বইয়ের ব্যাপারে আর কিছু বলবো না, তাহলে এটা অনেকটা স্পয়লার্স দেওয়া হয়ে যাবে। তোমরা নিজেরা পড়ো আর ডিসকভার করো কে সত্যি কি মন্ট্যাগ পারে গোটা সিস্টেমের মধ্যে একটা রেভলিউশন আনতে। সে কি সত্যি হারিয়ে যাওয়া বই পড়ার হ্যাবিটটাকে মানুষের মধ্যে আনতে পারে নাকি পারে না, নাকি সে ফেলিয়ার হয় বা গভর্নমেন্টের হাতে ধরা পড়ে যায়। এখানেই আজকের ভিডিওটা এন্ড। আর বিফোর ইট এন্ডস একটা ছোট্ট সাইড নোট, এই গল্পের একটা প্রিকুয়েল হচ্ছে দি পেডেস্ট্রিয়ান, যেটা খুবই কমন। আমার মনে হয় সব স্টুডেন্টই সেই গল্পটা পড়েছে। আজকের মতো এইটুকুই। তোমরা তোমাদের থটস, ওপিনিয়ন্স, আইডিয়াস বা রেকমেন্ডেশনস কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আরও লিটারেচার বা গল্পের বই রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।